আমরা যে এসএসসির ফাইনাল জাজমেন্ট পেলাম, এই ফাইনাল জাজমেন্টের কেসটা 1 বছর ধরে চলেছে। 22শে এপ্রিল 2024 থেকে কেসটা শুরু হয়েছিল। প্রথম প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয় প্রথম দিনের শুনানিতে শুরু করেছিলেন যে শব্দবন্ধনী, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রায়দান যখন হলো তখনও বর্তমান প্রধান বিচারপতিও একই কথা উল্লেখ করে শব্দবন্ধনী প্রাতিষ্ঠানিক দুর্নীতি রায়দান করেছেন। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। যা আমরা পেলাম তা নিঃসন্দেহে আদালতের রায়, আর সেই রায়ে খুব স্পষ্ট হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তাই যা পেলাম তা হচ্ছে মানুষের জীবনে সর্বনাশ। আর যারা দীর্ঘদিন ধরে লেখাপড়া শিখে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি পেয়েছিল, তারা তাদের চাকরি হারালো এ কারণে, কারণ সরকারের যারা দায়িত্ব ছিল তাদের আইনজীবী মারফত আদালতকে জানানো, যা আদালত বারে বারে জানতে চেয়েছে যে কারা টেন্টেড আপনি জানান, তা না জানানোর জন্যে, যা যে কোনো সরকারের দায়িত্ব অপরাধকে আসলে খুঁজে বার করে, অপরাধীদেরকে খুঁজে বার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, আইনের আওতায় নিয়ে আসা। এখানে অপরাধীদেরকে আড়াল করার জন্যে, অপরাধকে আড়াল করার জন্যে আসলে যারা নিরপরাধী তাদেরকে সাজা দিল এই সরকার। আর সুপ্রিম কোর্টের রায়ের পরে সে কারণেই তাদের জীবনে সর্বনাশ নেমে এসেছে। তাদের নিজস্ব লোন আছে, তাদের ঘরে বাচ্চা আছে, তাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে। তারা যে জীবনযাপন করছিল, এখন তারা কাজ করছে বটে, কারণ একটা বোর্ডের অ্যাপ্লিকেশানে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ করার অধিকার দিয়েছে, কিন্তু তারা জানে যে ডিসেম্বরের পরে তাদের আর এই কাজ থাকবে না। এইটা একটা দিক। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকার এখন একটা রিভিউ ফাইল করছে এতদিন পর। আমি জানি না, বোর্ড এই রাজ্যের অধীনে একটি বডি, তারা MA ফাইল করলো, রাজ্য সরকার সেখানে রিভিউ ফাইল করলো না। বোর্ড সেখানে আন্ডারটেকিং দিল যে তাদের এই যারা যত প্রার্থী আছে তাদের পরীক্ষা যাতে নেওয়া যায় এই সময়কালের মধ্যে তা নিশ্চিত করবে, এবং ডিসেম্বর পর্যন্ত তাদের এই কাজ করার অধিকার দেয়া হয়েছে বোর্ডে সেই আন্ডারটেকিংয়ের ভিত্তিতে। তাহলে যে আন্ডারটেকিং দিয়েছে বোর্ড যে এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তারা করবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে, সেই আন্ডারটেকিং দেওয়ার পর রাজ্য সরকারের এই রিভিউ, এবং সেটিকে কেন্দ্র করে এই বিপুল সংখ্যক যারা প্রার্থী ছিলেন তারা নিজেরাও উদ্যোগ নিতে শুরু করেছেন রিভিউ ফাইল করার, এই আশা নিয়ে যে যদি তারা বাঁচতে পারে। আমি জানি না তা কতটা সম্ভব, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার খুব সৎ মনে এগিয়ে আসছে এবং এই টেন্টেড এবং আনটেন্টেডের তালিকা প্রকাশ করছে। যা ব্রাত্য বসু যখন এই আন্দোলন শুরু করেছিল, ছেলেটা তখন বলেছিলেন যে আমরা এই তালিকা প্রকাশ করব, সকলের ওএমআর শিট প্রকাশ করব, যা এখনও পর্যন্ত করেনি। সেই জন্যে কোথাও একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটু ভেবে দেখবেন যে একদিকে সিবিআই তদন্ত চলছে, একদিকে রায় হচ্ছে, একই সঙ্গে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আসছে, একই সঙ্গে ফরেনার্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট আসছে, পাসপোর্ট অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট আসছে, মানে গুরুত্বপূর্ণ সব আইন প্রণয়ন হচ্ছে, একই সঙ্গে এই দুর্নীতি হচ্ছে। সব কিছু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একসঙ্গে চলছে। ফলে আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে এই ভিড়ের মধ্যে আমরা হারিয়ে না ফেলি আমাদের অধিকার। আপনি বললেন যে গুলিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই যদি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের রায় অনুযায়ী 8,500 মতো যে টেন্টেড যাদেরকে চাকরি বাতিল করা হয়েছিল তাদের চাকরি বাতিল করে দেওয়া হতো, তাহলে তো বাকিরা বেঁচে যেত। এ কথা তো নিঃসন্দেহে বলা যায়। আমি জানি না, যখন ফার্স্ট জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দেয়, তখন সিবিআই যে তালিকা প্রকাশ করেছিল মূলত তার উপর ভিত্তি করেই তিনি ঘোষণা করেন যে এদের চাকরি বাতিল করলাম। সেটা নিয়ে
অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজ্য সরকার যদি সেদিন এটাকে মেনে নিত তাহলে হয়তো এই পুরো প্যানেল বাতিলে এই পর্যায়ে পৌঁছতো না। মানে এই সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে অভিযোগ নিয়ে মামলা করলো যে তাদেরকে শুনানি না করেই এই রায়দান করা হয়েছে, যার কারণেই সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে ফেরত পাঠালো এবং পুনরায় শুনানির জন্যে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চকে। ফলে তার ফলপ্রসূত ডিভিশন বেঞ্চে পুনরায় শুনানি হলো। সেখানেও আদালত বারে বারে রাজ্য সরকারকে বলেছেন যে আপনি টেন্টেড আনটেন্টেড তালিকা প্রকাশ করুন, যাতে সেগ্রিগেট করা যায়, যাতে কাকড় বাছা যায় চাল থেকে। সে কাজ রাজ্য সরকারই পারত, যার কাছে নথি আছে। স্কুল সার্ভিস কমিশন পারত, যার কাছে নথি আছে। তারা একটা বেসরকারি সংস্থার কাছে নির্ভর করলো, কি কারণে আমি জানি না। ইনকনসিস্টেন্ট, সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে যে স্কুল সার্ভিস কমিশন ইনকনসিস্টেন্ট স্ট্যান্ড নিচ্ছে। কখনো বলছে যে তার কাছে ওই স্ক্যান ওএমআর আছে, কখনো বলছে নেই। তবে এই যাদের দায়িত্ব ছিল একটা কনসিস্টেন্ট স্ট্যান্ড নেওয়া, যাদের দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে একটা সিলেকশন প্রসেসকে শেষ করা, তাদের মধ্যে এই দুর্নীতি এত প্রকট হয়ে উঠলো বলে বাধ্য হলো সুপ্রিম কোর্ট এই রায় দিতে। ফলে এখনও আমরা চাইব যারা যোগ্য প্রার্থী তার চাকরিতে বহাল আর পুনর্বহাল করা হোক। তা সম্ভব তখনই যদি রাজ্য সরকার তাদের সদিচ্ছা দেখায় এবং এই তালিকা প্রকাশ করে। আপনার কথা অনুযায়ী রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে, কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলছেন আমি চাকরি তোমাদের ডবল চাকরি দেব। তারপরে এক একটা যে ভূমিকা, এবং সেখানে দেখা গেল যে তৃণমূল শিক্ষা সেলের অধ্যাপক ইউনিয়নের নেতা যোগ্য চাকরি প্রার্থী বলে গেছেন। এবং এরা যেটা করছেন আমরা দেখতে পাচ্ছি বারে বারে, যে এই যে যোগ্য চাকরি প্রার্থীদের বটতলা নিমতলায় বিভিন্ন উকিল দিয়ে আমরা তোমাদের চাকরি বাঁচিয়ে দেবো করে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএ আন্দোলনের মতো একটা পয়সা তোলার খেলা চলছে। এদেরকে কি বিপথে চালিত করা হচ্ছে না এই ব্যাপারে? এইটা আসলে আমার বলা ঠিক না, কিন্তু এটা আমার অভিজ্ঞতার মধ্যে দেখেছি যে একটা অংশের প্রার্থী, সেটা শুধুমাত্র এই স্কুল সার্ভিস কমিশন বলছি না, যেখানে এই ধরনের দলগত এই দুর্নীতি তো শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে হয়েছে এমন তো নয়। আমি হলফ করে বলতে পারি পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে ইনভলভ, স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে একই হয়েছে, পুলিশের ক্ষেত্রে একই হয়েছে, পৌরসভার ক্ষেত্রে হয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে, প্রাইমারি ক্ষেত্রে হয়েছে, এবং এই নিয়ে মামলা হচ্ছে বিভিন্ন স্তরে। এরকম গ্রুপ করে করে ছেলেমেয়েরা আসে, খুব স্বাভাবিকভাবে তারা বিচার চায়। তারা কোনো একজন আইনজীবী কারো না কারো মারফতে আসে, কোনো একজন গ্রুপ লিডার হয়, কি একটা নেক্সাস তৈরি হয়েছে। আমি দেখেছি যে আন্দোলনে বসছে একটি ছেলে, কিছুদিন পরে তাকে চাকরির অফার দেওয়া হচ্ছে, আন্দোলন ভেঙে যাচ্ছে, এবং যে লিডার এরকম 2-3 জন লিডারকে বেছে নেওয়া হয়। এটা আমি শুধুমাত্র এই নিয়োগের ক্ষেত্রে আমি বলছি যে 12 প্যারালিসি থেকে শুরু করে এই পর্যন্ত যত নিয়োগের হয়েছে সব ক্ষেত্রেই আমি এই ধরনের প্রবণতা দেখেছি। এবং শুধু তাই নয়, এইরকম বাজারে প্রচার আছে যে আইনজীবীকে কিছু পয়সা দিয়ে, কিছু পয়সা নিজের পকেটে রেখে যে নেতৃত্ব দিচ্ছে সে মামলায় হেরে যেতে পারে, কিন্তু তার একটা বড় ব্যবসা তৈরি হয়ে যাচ্ছে। এইরকম প্রবণতা দেখা গেছে। আমি জানি না এর পিছনে কি আছে, সেই পয়সা কোত্থেকে আসছে। কোথাও গিয়ে একটা সন্দেহের অবকাশ আছে। হ্যাঁ, ফলে আমি বলবো যারা সাধারণ বেকার ছেলে মেয়ে, তারা, আমরা যারা প্রগতিশীল আইনজীবী সংগঠনের আইনজীবী, আমি সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমরা বেশিরভাগ তারা কিন্তু অলমোস্ট বিনা পয়সায় মামলা করেছি। আমি এই সিলেকশন ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যা মামলা করেছি কোনোদিন আমরা প্রফেশনাল ফিস দিইনি। হ্যাঁ, এবং বা কখনো কখনো যেটা হয়েছে শুধুমাত্র মামলার খরচটুকু নিয়েই আমরা করেছি। কিন্তু আমি দেখেছি এরকম 5,000 10,000 দিয়ে ইন্ডিভিজুয়াল কয়েক কোটি টাকার জোগাড় তৈরি হচ্ছে। এইরকম কোনো ফাঁদে পা দেবেন না। আপনারা প্রত্যেকেই বেকার, আপনাদের যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পারি, আমরা আইনি সহায়তা নিশ্চয়ই দেব। হ্যাঁ, এটা ঠিকই, যে কোনো আইনি প্রক্রিয়া চালাতে গেলে কিছু খরচ নিশ্চয়ই হয়। কত খরচ হতে পারে সেগুলো সব আপনারা নিজেরা জানবেন, বুঝবেন, সেই অনুযায়ী খরচ করবেন, কোনো ফাঁদে পা দেবেন না। একেই আপনারা রাজ্য সরকারের এই ফাঁদে পা দিয়েছেন এবং আপনাদের জীবন বিপন্ন হয়েছে।
দুই, মুখ্যমন্ত্রী যে প্রসঙ্গ আপনার তুলে নিয়ে এলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। আমার বলতে খুব খারাপ লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধানের বিধি মেনেই তিনি কাজ করবেন এমনটাই কাম্য ছিল। কিন্তু এই মুখ্যমন্ত্রী আমার মনে হচ্ছে প্রচণ্ড অসৎ, যিনি প্রতিদিন তার এই বাক্যের বিনিময়ের মধ্যে দিয়ে একটা যে জাগলারি করেন একটা, এবং মানুষকে ভাওতা দিচ্ছেন। এমনিতেই সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে আছে, এমনিতেই তারা চাকরি হারিয়েছেন। তাদেরকে কখনো বলছেন যে হ্যাঁ তালিকা প্রকাশ করবেন, কখনো বলছেন যে যারা টেন্টেড তাদেরকে পরে দেখবেন। এ কথা তিনি বলতে পারেন না। তার কাছে সাধারণ মানুষের দাবি খুব স্পষ্ট যে আপনি তালিকা প্রকাশ করুন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এটা প্রকাশ করলে আমরা যারা আইন বুঝি আমরা জানি, আপনার আইনজীবীরাও জানেন যে আমাদের কাজ অনেক সহজ হবে। যদি সে কাজে সহযোগিতা করতেন তাহলে এই সাধারণ মানুষ বেঁচে যেত। আপনি প্লিজ দয়া করে যদি আপনার সদ্বুদ্ধি হয় তাহলে এই তালিকা প্রকাশ করার ব্যবস্থা করুন। তালিকা বার করে থাকেন, সেই টেন্টেডদের যদি টাকা দেওয়ার কথা বলেন তা অত্যন্ত অন্যায়, এ কথা উনি কখনোই বলতে পারেন না। আচ্ছা, আমরা লাস্ট প্রশ্ন, এই যে বিকাশবাবু, শামীমবাবু, ফিরদৌস শামীমবাবু, আপনি নয়, এনাদের উপর যে আক্রমণ হলো এবং কুণাল ঘোষ মাথা, আমরা দেখতে পাচ্ছি অভয়াকাণ্ড থেকে এই কুণাল ঘোষ হচ্ছেন স্পোক্সম্যান হিসেবে এসে যাকে যা পাচ্ছেন যখন খুশি বলে যাচ্ছেন। এই কুণাল ঘোষের এগেনস্টে রুল জারি হবে শুনেছি। আপনারা কেন এখনো অবধি ওনাকে ছেড়ে রাখছেন? একজন আইনজীবী হিসেবে দেশের প্রকৃত আইন রক্ষার কাজে যারা ব্রতী হয়েছেন তারা এই কুণাল ঘোষের মতো বদমাস লোককে কেন ছাড়ছেন? দেখুন, আইনজীবী হিসেবে এইটুকুই বলতে পারি, কোনো ব্যক্তি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়। আইন পেশার উপরে আক্রমণ এটা। এই আইন ব্যবস্থায় আমরা দুপক্ষের যে আইনজীবী থাকি তারা নিজের ক্লায়েন্টের হয়ে সওয়াল করি, বিচার করেন বিচারপতি। কারোর পক্ষে বিচার না গেলে বিচারপতিকে আক্রমণ, আইনজীবীর উপর আক্রমণ, তা আসলে আইন ব্যবস্থার উপর আক্রমণের সামিল, তা আমরা মনে করি। এবং তার জন্যই আমরা আদালতে অলরেডি আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা আদালতের চিফ জাস্টিসের দ্বারস্থ হয়েছিলাম, তার কাছে মেনশন করেছিলাম। তিনি আমাদের এই ঘটনার কগনিজেন্স নিয়েছেন, একটা লার্জার বেঞ্চ ফর্ম করেছেন। সেখানে কুণাল ঘোষ সহ যারা এই ধরনের কথা বলেছেন বা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শোকজ করতে বলেছেন। আগামী দিনে এই মামলার শুনানি চলছে, আমরা আশা করি বিচার পাবো। আচ্ছা, ইন সার্ভিস টিচারদের যে পুনরায় ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা 3 মাসের মধ্যে বলেছিল, তার ব্যাপারে কোনো সদিচ্ছা নেই সরকার। দাবি আমরাই করেছিলাম যে যারা ইন সার্ভিস তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না, কারণ তারা একবার চাকরি পেয়েছিলেন এই সিলেকশন প্রসেসে আগেও, ফলে তাদেরকে ফেরত দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেটা মেনে নিয়েছেন এবং ফেরতের কথা বলেছেন। রাজ্য সরকারের উচিত যত সত্বর সম্ভব সেই ব্যবস্থা নেওয়া উচিত। এবং শুধু তাই নয়, এমন কিছু ছেলে মেয়ে আছে যারা এই চাকরি চলাকালীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ পেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েও তারা জয়েন করেনি, কারণ এই চাকরি তারা করছিলেন। তাদের ক্ষেত্রেও রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, কেন্দ্র সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে তারা সেই চাকরিতে ফিরতে পারেন। কেন্দ্রীয় সরকারের চাকরিতে এরা কি ফিরতে পারবেন? অর্ডারে কিছু বলা হয়েছে? অর্ডারে বলুক বা না বলুক, যেহেতু আপনাদের অন্যায়ের কারণে, সরকারি ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার অন্যায়ের কারণে এরা সাফারার হতে পারে না। ফলে এই সময়কালে এই 5-6 বছরের মধ্যে তারা যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে থাকেন, তাদের জন্য পলিসি হিসেবে গ্রহণ করা উচিত, যাতে তারা ওই চাকরিতে ফিরতে পারে। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি কি রিভিউ করে পিটিশনে অংশগ্রহণ করছেন আবার? নিশ্চয়ই। কারণ সরকারি পক্ষ থেকে একটা জিনিস, যেমন ওই যে টেন্টেডকে এগিয়ে দেওয়া হয়েছিল, সেরকম সরকারি এতে বলা হয়েছিল 13ই মের পরে আমরা রিভিউ পিটিশন করব, কারণ বিচারপতি চেঞ্জ হয়ে যাবে, অন্য বিচারপতির কাছে। কোন বিচারপতি বিচার করবেন তা আমাদের বিচার্য বিষয় হতে পারে না, কিন্তু আমরা নিশ্চয়ই এই লড়াই যতদিন চলবে ততদিন আমরা আইনি লড়াই যা করার সেটা আমরা করবো, আইনি সহায়তা আমরা করব। ধন্যবাদ।